প্রিয় শিক্ষার্থীরা, রিডিং স্কিলের অংশ হিসেবে কিভাবে ইংরেজি পত্রিকা পড়া যায় সে ধারাবাহিকতায় 114তম পর্বে আপনাকে স্বাগত। আজকে আমরা অবশ্য বড় বড় বাক্য বিশ্লেষণ করতে যাচ্ছি। লক্ষ্য করুন কত বড় একটি বাক্য। তাছাড়া আরো বেশ কিছু আছে, যদিও ছোট বাক্য আছে। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা হেডিং পড়ে নিতে পারি। Here we see Bangladesh's AI policy. বাংলাদেশের কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা। আমরা সাধারণত এআই ভালো বলছি। কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এই ব্যাপারে তো আমরা ইতিমধ্যেই অবগত। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পলিসি তা বাংলাদেশের, এইটা নির্দেশ করতে এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া হয়েছে। বাংলায় যদি ভালোভাবে বুঝতে চান তাহলে সাধারণত নাউনের শেষে বাংলা এই রয়ের কাজটি আমরা এইভাবে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে পারি। অনেক বেশি ঘর তৈরি করে ফেলেছি, তাই তো? আচ্ছা, মাস্ট ফ্যাক্টর ইন, অবশ্যই বিবেচনায় নিবে। দেখুন, এই বাক্যটি মূলত আছে অ্যাক্টিভে। এখানে বাধ্যবাধকতা অর্থে মাস্ট ব্যবহার হয়েছে। ফ্যাক্টর ইন, সাধারণত ফ্যাক্টরকে আমরা নাউন হিসেবে ব্যবহার করে অভ্যস্ত। ফ্যাক্টর নাউন হিসেবে আমরা ব্যবহার করি। ফ্যাক্টর কি অনেকটা ওই যে, মানে একটা কারণ নির্দেশ করি যে এটা একটা ফ্যাক্টর, তাই তো? এরকম বোঝায়। আবার ফ্যাক্টর আসলে অবস্থান বিশেষে ভিন্ন ভিন্ন অর্থ দেয়। ফ্যাক্টর কিন্তু অন্য জায়গায়ও আছে, ম্যাথমেটিক্সেও আছে। আচ্ছা, দেখুন এই জায়গাটায় ফ্যাক্টর ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। ফ্যাক্টর ইন একসাথে বিবেচনায় নেওয়া অর্থে ফ্রেজাল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। একেবারে আনকমন, ইভেন টু মি। সো জাস্ট টেক ইট ইজি। ফ্যাক্টর ইন বিবেচনায় নেওয়া অর্থে ব্যবহার হয়েছে। দ্য এনভায়রনমেন্টাল কস্ট, পরিবেশগত যে ব্যয় বা ক্ষতি, সাধারণত কস্টের ব্যবহারটা আমরা ব্যয় অর্থেই ধরে থাকি। কিন্তু কিছু কিছু জায়গায় ঠিক এই জায়গাটায় ক্ষতির বিষয়টি বিবেচনায় নেওয়া অর্থে ব্যবহার হয়েছে। এখানে একটা অর্থ আছে, এই অর্থটা মূলত কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যেই নেওয়া। বাট আমি আপনি যদি আরো ভালোভাবে বলি তাহলে অর্থটা দাঁড়ায় যে বাংলাদেশের এআই পলিসি অবশ্যই এই এনভায়রনমেন্টাল কস্টের যে ব্যাপারটা আছে এটা বিবেচনায় নিবে, কারণ অ্যাক্টিভ সেন্সে আছে। আচ্ছা, যদি কেউ মনে করেন যে আপনার ভোকাবুলারি যেই বাউন্ডারিটা আছে সেটাকে ক্রস করতে চান, উন্নত করতে চান, তাহলে ফ্যাক্টর ইন আপনি বিবেচনায় নেওয়া অর্থে ব্যবহার করতে পারেন। তবে এই ফ্যাক্টর ইনের কিছু সিনোনিমাস আছে বিবেচনায় নেওয়া অর্থে আমরা ব্যবহার করতে পারি। যেমন একটি হতে পারে টেক ইনটু অ্যাকাউন্ট। প্লিজ নোট করুন, মানে এখনই আমার সাথে নোট করুন, যদি সম্ভব হয় নতুবা লিখুন। মানে এইটুকু আপনার কাজে দিবে। আপনি তো অনেক দেখবেন, অনেক পড়বেন, বাট এইটুকু কাজে দিবে। তার মানে আপনি লিখতে পারেন কি, টেক ইনটু অ্যাকাউন্ট, বিবেচনায় নেওয়া। আর সব সময় যেটা আমরা ব্যবহার করি বিবেচনায় নেওয়া অর্থে, আচ্ছা বুঝতে পারছেন তো? অ্যাকাউন্ট, ACCOUNT, অ্যাকাউন্ট বিবেচনায় নেওয়া অর্থে আমরা ব্যবহার করি। তারপরে আরো একটি আছে কনসিডার, বিবেচনায় নেওয়া অর্থে ব্যবহার করে। ইভেন সামটাইম উই ইউজ রিগার, রাইট? হোয়াটএভার, আমরা আপাতত বাদ দিই। আরো যদি দু একটি জানা জানা থাকে আপনার তাহলে আমাকে অবগত করতে পারেন। আমরা এখানে ইতিমধ্যে পেলাম যে বাংলাদেশের এআই পলিসি অবশ্যই এই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোকে বিবেচনায় নিবে। কেমন? আচ্ছা চলুন আমরা পরবর্তী দেখতে পারি। এটা লিখেছেন নাজিবা বশার। নাজিবা বশার লিখেছেন। চলুন আমরা শুরু করি। মূল আলোচনা চলে এসেছি। এখানে বড় একটি বাক্য আছে, আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে এটা বিশ্লেষণ করতে যাচ্ছি। ওয়াইল, যখন। একটু নোট করবেন, আমরা ওয়াইলকে 4 রকম উপায় ব্যবহার করতে দেখি, এবং 4 রকম উপায়েই সাধারণত আমরা কনজাংশন রূপে দেখি। অবশ্য ফ্রেজও তৈরি করা যায় ওয়াইল দিয়ে। যেমন ওয়াই মানে ওয়েট ফর ওয়াইল, মানে কিছুক্ষণ দেরি করো। ফর ওয়াইল এই অর্থে আমরা মাঝে মধ্যে ফ্রেজও তৈরি করি, বাট এখানে ব্যবহার হয়েছে ওয়াইল অ্যাজ কনজাংশন। দ্য ওল রাশেস, রাশেস, রাশেস টু একসাথে। এটা অনেকটা কেমন ওই যে অ্যাপ্রোপ্রিয়েট আমরা পড়ে থাকি না, ওই রকম। রাশেস টু মানে যখন বিশ্ব দৌড়াচ্ছে। রাশেস এখানে এই বিশ্ব
থার্ড পার্সন আছে, দ্যাট ইজ ওয়াই ভার্বের সাথে ইএস যুক্ত হয়েছে। মূলত ভার্বটি হচ্ছে রাশ, আর এখানে রশেইজ। রশেইজ প্লাস টু, দৌড়াচ্ছে, লার্ন শিখতে, জানতে, বুঝতে। হাউ টু ইউজ, কিভাবে ব্যবহার করতে হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ইন এভরি স্পেয়ার অফ লাইফ, জীবনের প্রত্যেকটি ধাপে কিভাবে ব্যবহার করতে হয় পৃথিবী যখন এটা জানতে শিখতে দৌড়াচ্ছে, কেমন বা তাগিদ দিচ্ছে। আচ্ছা, আমরা প্রত্যেকটা ব্যাপার পুঙ্খানুপুঙ্খ রূপে জানার চেষ্টা করব। হিয়ার ইউ সি, যখনই আমরা টু প্লাস ভার্ব দেখতে পাই, উই ক্যান কল ইট ইনফিনিটিভ, রাইট? নোট করতে পারেন, সাধারণত এটাকে আমরা কি বলে থাকি? ইনফিনিটিভ। আচ্ছা, এখন আবারও এই ভার্বের পরে আবার এই অংশটা চলে এসেছে, হাউ টু ইউজ। দেখুন, এটা কিন্তু সংক্ষিপ্তে লেখা আছে, মানে হাউ টু ইউজ, যে আমরা প্রশ্ন করি না, সেই ক্ষেত্রে সংক্ষিপ্তে লেখা আছে। বাট ইউ ক্যান মেক ইনটু নাউন ক্লোজ, দরকার নেই আপাতত। অ্যান্ড হাউ টু ইউজ, কিভাবে ইউজ করতে পারে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রত্যেকটি লাইফে। প্লিজ টেক নোট, ইন স্পেয়ার অফ লাইফ, মানে জীবনের প্রতিটি ধাপ নির্দেশ করতে ইন স্পেয়ার অফ লাইফ আমরা ব্যবহার করতে পারি। পারবেন না? আচ্ছা, এইটাকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করবেন। এখন এই যে যে জীবনের প্রত্যেকটি ধাপ, এইটা নির্দেশ করতে এখানে আমরা একটা এম ড্যাশ ব্যবহার করা হয়েছে, লক্ষ্য করেছেন? এম ড্যাশটা ব্যবহার করা হয়েছে, মানে এইটা এটা বলা হয়েছে যে এই যে যে জীবনের প্রত্যেকটি স্টেপ বা ধাপ, স্টেজ যেটাকে আমরা বলে থাকি, ক্লাসরুম থেকে, ক্লাসরুম, ফ্রম ক্লাসরুম অ্যান্ড হসপিটাল, ক্লাসরুম হসপিটাল থেকে শুরু করে টু অফিস অ্যান্ড নিউজরুম, অফিস এবং নিউজরুম পর্যন্ত। আমি গট। দেখুন, আমরা সাধারণত যে সমস্যাটায় পড়ি, অবশ্যই এটা বাংলা আছে, আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, আমি এখানেই আপনাদের দেখাচ্ছি। এটা গ্রামাটিক্যালি অনেক মানে সহজ একটা ব্যাপারও বটে, কিন্তু আমরা ব্যবহার করি না। এমডেসের ব্যবহারটা সাধারণত পত্রিকায় দেখতে পাই, সাধারণত আমাদের দৈনন্দিন লেখালেখিতে আমরা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমরা এই এমডেসের পরিবর্তে সাধারণত যেটা করি, কমা দিয়ে মোটামুটি আমাদের কাজটা সেরে ফেলি, হ্যাঁ দেওয়া যাবে। বাট টু মেক ইন রাইটিং মোর স্পেসিফিক, মানে আপনি যদি কোনো একটা রাইটিংকে অনেক বেশি স্পেসিফিক করতে চান, আনডাউটেডলি ক্যান ইউজ এমডাস। আচ্ছা, মানে এখানে এই যে এভরি স্পেয়ার অফ লাইফকে বোঝানো হলো যে এটা হচ্ছে এই ক্লাসরুম থেকে, ক্লাসরুম হসপিটাল থেকে শুরু করে টু, সাধারণত কোনো কিছু থেকে কোনো কিছু বোঝাতে আমরা এই ফর্মটা ব্যবহার করে শুরুতে, মাঝে টু, অফিস এবং নিউজরুম, এই পর্যন্ত। এখানে এসে বাক্যটি শেষ হয়েছে। তার মানে এখানে আমরা ওয়াইল যুক্ত যে অংশটা বা ওয়াইল যুক্ত যে বাক্যটা দেখতে পাচ্ছি, সেই বাক্যটা ঠিক এখানে এসে শেষ হয়েছে। আমরা আবারও জানি যে এম ড্যাশ যখন ব্যবহার করব তখন কোনো স্পেস রাখা যাবে না, মানে আপনি পরবর্তী যে অংশটা লিখবেন সেই অংশটা লেখার জন্য আপনি কোনো স্পেস দিতে পারবেন না। একসাথে দেখুন, এই রিমার্কেবলি কিন্তু আলাদা একটি বাক্য, কারণ ওয়াইল যুক্ত বাক্য যখন আমরা দেখছি দিস ইজ কল্ড কনজাংশন, তখন কিন্তু এই বাক্যটা আনডাউটেডলি অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে, রাইট? আমি জাস্ট ইডি এবং ক্লোজ লিখছি, অ্যাডভার্বিয়াল ক্লোজ হবে। কিন্তু আরো একটি স্বাধীন বাক্য তো প্রয়োজন হবে, আর সেই স্বাধীন বাক্যটি হলো রিমার্কেবলি। এই পর্যন্ত এখান থেকে শুরু হয়েছে, বাট শুরু হয়েছে দেখুন, এখানে কোনো স্পেস নেই। অনেক কথা বলছি কারণ এই ব্যাপারগুলো অনেকেই জানেন না বা পরিচিত হতে চান বা অবগত হতে চান, কেমন লেখালেখিতে দুর্দান্ত কাজে দিতে পারে। দেন উই সি রিমার্ক রিমার্কেবলি লিটল অ্যাটেনশন, এই অর্থে যে এটা অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে ব্যবহার হয়েছে। উল্লেখযোগ্যভাবে, রিমার্কেবলি উল্লেখযোগ্যভাবে, আমার সাথে বলুন, রিমার্কেবলি উল্লেখযোগ্যভাবে, সাবস্টান্সলি উল্লেখযোগ্যভাবে, আর কি হতে পারে উল্লেখযোগ্য, ও সিগনিফিক্যান্টলি উল্লেখযোগ্যভাবে। প্লিজ আপনি এই আমি যে দুইটা বললাম, দয়া করে এই দুইটা বলবেন, আবার বলুন। রিমার্কেবলি উল্লেখযোগ্যভাবে, বা এক্সটেন্সিভলি উল্লেখযোগ্যভাবে, সিগনিফিকেন্টলি উল্লেখযোগ্যভাবে, আর একটা কি ভুলে গেলাম, সাবস্টান্সলি উল্লেখযোগ্যভাবে, লার্জলি না, এটাও মূলত নির্দেশ করে। হাউএভার লিটল অ্যাটেনশন,
লিটল অ্যাটেনশন, আমি গতকালও পত্রিকা পড়ার সময় এটা পেয়েছি, মানে কম মনোযোগ। অবশ্য অনেক সময় আমরা লক্ষ্য করি এখানে লেস ব্যবহার করা হয়, রাইট? লিটল অ্যাটেনশন, কম মনোযোগ, ইজ পেইড, দেওয়া হয়। সাধারণত আমরা মনোযোগ দেওয়া অর্থে ব্যবহার করে থাকি এই ফর্মটা, যে পে অ্যাটেনশন। কেমন? এইটা আমরা পে অ্যাটেনশন টু, একটু নোট করুন, পে অ্যাটেনশন টু কে আমরা অ্যাক্টিভ সেন্সে ব্যবহার করতে পারি। যেমন ধরুন, আমি বললাম যে সরকারের মূলত এই গরিব দুঃখী যারা আছে তাদের প্রতি মনোযোগ দেওয়া উচিত। তখন আমি বলবো দ্য গভর্নমেন্ট শুড পে অ্যাটেনশন or special attention to or towards the poor, right? But যখন আমাকে এই পে অ্যাটেনশন যে ব্যাপারটা আছে বা মনোযোগ ব্যাপারটা আমি যদি প্যাসিভ সেন্সে ব্যবহার করতে চাই, তখন আপনাকে ব্যবহার করতে হবে কি, অ্যাটেনশন শুড বি পেইড, মানে পেইড করা উচিত, মনোযোগ দেওয়া উচিত, রাইট? আর এই জায়গাটায় সেই অ্যাটেনশনের পূর্বে আবারও অ্যাডজেক্টিভ সেন্সে ব্যবহার করেছে লিটল, মানে কম, স্বল্প, অ্যাটেনশন, মনোযোগ, এরপরে দেওয়া হয়েছে পেইড, দেওয়া হয়। এই পেইড টুটা অনেকটা বাধ্যতামূলক, মানে যেটাকে আমরা বলে থাকি অ্যাপ্রোপ্রিয়েট সেন্সে। টু অ্যান আনকমফোর্টেবল কোয়েশ্চেন, একটি অস্বস্তিকর প্রশ্নের দিকে খুবই কম মনোযোগ দেওয়া হয়। অস্বস্তিকর প্রশ্নটা কি? এইটা আবারও কোলন দিয়ে লেখা আছে। দেখুন, কোলন দিয়ে আপনি শুধুমাত্র এই জাতীয় প্রশ্নই লিখতে পারবেন না, কোলন দিয়ে আপনি ফুল একটা স্বাধীন বাক্য লিখে ফেলতে পারবেন। এখানে চাইলেই কিন্তু এই প্রশ্নটি আলাদাভাবে তৈরি করা যায়, বাট লক্ষ্য করেছেন একসাথেই দিয়ে দেওয়া হয়েছে। তার মানে এই বাক্য বড় করার জন্য কি কি করা হয়েছে? এমড্যাশের ব্যবহারটা করা হয়েছে, কলনের ব্যবহারটা করা হয়েছে। কেউ পড়তে গিয়ে তো পুরোটা পড়ে তারপর অর্থ উদ্ঘাটন করতে গিয়ে কি বেশ ঝামেলা। আপনাকে কখনোই এই জাতীয় ঝামেলা পোহাতে হবে না। আপনি আপনার ভাষায় এটিকে অনুবাদ করবেন, যদি কারো অনুবাদের প্রয়োজন হয়। মানে হয় না যে ও তাহলে কি এই অংশটা এখানেই লিখতে হবে, তারপরে এই অংশটা এখানেই লিখতে হবে, মোটেও না। আপনি আপনার মতো করে যেভাবে আপনি উপলব্ধি করুন ওইভাবেই লেখার চেষ্টা করুন। আপনি যদি ধরুন এখানে কিভাবে শুরু হয়েছে, এখানে শুরু হয়েছে জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে শিখছে। আচ্ছা, আমি যদি এখান থেকে না বলে আমি যদি বলি জীবনের, ধরুন কথার কথা আমি প্রথমে এটা বললাম যে এরকম ভাবে যে জীবনের প্রতিটি ধাপে যেখানে বিশ্ব দৌড়াচ্ছে বা জানার চেষ্টা করছে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়, বিশেষ করে ক্লাসরুম, হসপিটাল থেকে শুরু করে অফিস, নিউজরুম পর্যন্ত। আচ্ছা, এটা কি ভুল হবে? মোটেই না। আবার আপনি যদি এটা দিয়ে শুরু করেন যে ক্লাসরুম, হসপিটাল থেকে অফিস, নিউজরুম পর্যন্ত জীবনের প্রতিটি ধাপে কিভাবে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা যায়, সেই জন্য যেখানে পৃথিবী দৌড়াচ্ছে সেখানে, তার মানে এই যে এইটা যখন কনজাংশন হিসেবে ব্যবহার হয় তখন যখন বা তখন অর্থ দেয়, বা এখানে অথবা যেখানে অর্থ দেয়। এরপর আসলো এই অংশটা, যে উল্লেখযোগ্যভাবে কম বা স্বল্প মনোযোগ বা দৃষ্টিভঙ্গি দেওয়া হয় এই একটা আনকমফোর্টেবল কোয়েশনে। আর কোয়েশনটা হলো, হোয়াট ইজ দ্য এনভায়রনমেন্টাল কস্ট অফ দিস টেকনোলজিক্যাল রিভলিউশন? এই যে যে প্রযুক্তিগত রিভলিউশন, এই প্রযুক্তিগত রিভলিউশনের, প্লিজ টেক নোট, দিস ইজ ইম্পর্টেন্ট। এই প্রযুক্তিগত রিভলিউশন বা ইভালুয়েশন বা এই যে যে আবর্তন, এটার আসলে ক্ষতির ব্যাপারটা কি, এনভায়রনমেন্টাল কস্টটা কি, ব্যয়টা কি, ক্ষতিটা কি? টু বি অনেস্ট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখান থেকে আপনি একটা স্বচ্ছ ধারণা পাবেন এই যে আসলে এআই ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, শুধুমাত্র আহ মানে এটার ব্যবহারটা আমরা করছি আর মানে আমরা দেখতে পাচ্ছি। বাট এটার পিছনেও আমাদের এই ক্লাইমেট চেঞ্জ, পরিবর্তন হওয়ার পিছনেও এটার দায়ী আছে। সেটাই মূলত আজকে আমরা উপলব্ধি করব। লিখেছেন নাজিব আবু স্যার। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইজ অফেন অর অফটেন, আমরা দুইভাবেই উচ্চারণ করতে পারি। প্রায় বা প্রায়শই, থ্রেট
পোর্ট্রেট মানে দেখা হয় বা সাধারণত অঙ্কন করা বোঝায়, বাট এইখানে আমরা বলতে পারি যে আহ চিত্রায়িত করা হয় বা বিবেচনা করা হয় বা দেখা হয়, এরকম অর্থে। ইফ আই আস্ক ইউ হোয়াট টাইপ অফ সেন্টেন্স হিয়ার হ্যাজ বিন মেড, দেখুন আমরা যখন এইভাবে অক্সিলারি ভার্ব দেখি, তারপরে এইভাবে ভার্বের থ্রি ফর্ম দেখি, undoubtedly we can call this is nothing but passive sentence, right? As something intangible, মানে এটা আমরা কিছুটা ইনটেনজিবল মানে ধরা ছোঁয়া যায় না, অদৃশ্য, এইরকম ব্যাপার হিসেবে এটাকে আমরা দেখে থাকি। তাহলে আমরা অ্যাজ সামথিং ইনটেনজিবল কিছুটা এরকম অর্থে, মানে এই প্রায়শই এই ব্যাপারটাকে আমরা এটা হিসেবে বা এটা সত্তা হিসেবে দেখা হয় না, বা এটাকে কোনো অদৃশ্য সত্তা হিসেবে দেখা হয়, রাইট? এন্ড উই ইন্টারেক্ট উইথ ইট, এটার সাথে আমরা ইন্টারেক্ট করতে পারি। ইন্টারেক্ট মিনিং দ্যাট আমরা এটার সাথে যোগাযোগ করি, রাইট? এটা দিয়ে আমরা থ্রু সিম্পল প্রম্পট মানে স্ক্রিন, মিনিং দ্যাট এটা আমরা সাধারণ নির্দেশনার মাধ্যমে, সিম্পল প্রম্পট মিনিং দ্যাট একটি সাধারণ নির্দেশনা। প্রম্পট আমরা কিন্তু দেখব যে এখন খুবই পরিচিত, যদিও প্রম্পটের অর্থ আসলে কি, প্রকৃত অর্থটা হঠাৎ করে এসে এটা নির্দেশনা অর্থ দিচ্ছে। আচ্ছা, প্রম্পট মানে স্ক্রিন, মানে স্ক্রিনের একটি সাধারণ নির্দেশনার মাধ্যমে এটার সাথে আমরা ইন্টারেক্ট করতে পারি। and receiving answers in seconds, সেকেন্ডের মধ্যে আমরা উত্তর পেয়ে যাচ্ছি। আচ্ছা, এখানে গ্রামাটিক্যাল ফাংশন কোনটি জানেন? and receiving, if I ask you what is the part of a space this, আপনি কি বলবেন? আচ্ছা, আপনাকে হয়তো ভাবতে হতে পারে, দেখুন এই হলো সাবজেক্ট, এই হলো মেইন ভার্ব, রাইট? ঠিক এই ভার্বটিও এই সাবজেক্টেরই, বাট এখানে মূলত ব্যবহার হয়েছে প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। আমরা ইন্টারেক্ট করি একটি সিম্পল নির্দেশনার মাধ্যমে এবং অ্যান্সার পাই সেকেন্ডস, মুহূর্তের মধ্যে বা সেকেন্ডের মধ্যে, আমরা বলি না সেকেন্ডস, আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে যাই। গট ইট? ওকে, ট্রাই, আপনি এটাকে প্যাসিভ সেন্সেই আপনার প্রয়োজনে ভার্ব হিসেবে ব্যবহার করতে পারেন, বা চিত্রায়িত করা হয় বা দেখা হয় এই সেন্স দেওয়ার জন্য আপনি কয়টি ভার্ব ব্যবহার করতে পারেন। অবশ্যই ডিপিক্টেড ব্যবহার করবেন, ডিসপ্লেড ব্যবহার করবেন, আরো কত কি আছে, রাইট? আমি জানি না, বাকি দুই একটা আপনাদের জানা আছে, সেগুলো একটু দয়া করে আমাকে জানিয়ে দেবেন। আচ্ছা, চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। ইট ফিলস, এটা মনে হয় বা এটা ধারণা হয়, ডিটেচ, ডিটেচ মানে এটা বিচ্ছিন্ন, ফ্রম দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড, মনে হয় যে এটা আসলে বিচ্ছিন্ন। দেখুন আমাদের এই জগতে কিছু লিঙ্কিং ভার্ব আছে, আমি যদি লিস্টটি দেই, লিস্ট এখন দিতে পারবো না, ফিল, তারপরে আমরা দেখতে পাবো স্টে, এরপরে আমরা দেখতে পাই লু, রিমেইন, বিকাম। আচ্ছা, আমি যা বলছি লেখার তো সুযোগ পাচ্ছে না, যারা যাদের শ্রবণ ক্ষমতা বা বডিবার, যাদের সময় সুযোগ আছে তারা একটু লিখে দিবেন রিমেইন, লিখে দিলে আমি সেটাকে পিন করে রাখবো যে হ্যাঁ আপনি লিখে দিয়েছেন। স্টে, ফিল, লুক, রিমেইন, তারপরে আমি কি বললাম যে appear, রাইট, ইয়েস এক্স্যাক্টলি, appear, become, এই জাতীয় লিঙ্কিং ভার্ব গুলো আশ্চর্যজনক ভাবে অ্যাডজেক্টিভ ফর্ম নিতে পারে অথবা ভার্বের থার্ড ফর্মকে নিতে পারে, সেই থার্ড ফর্মের সাহায্যে অর্থ দিতে পারে। ইট ফিলস, এটা মনে হয় এই অর্থে যে ডিটাচড, বিচ্ছিন্ন, ফ্রম দ্য ফিজিক্যাল, ভৌত জগৎ থেকে এটা মনে হয় বিচ্ছিন্ন। বাট আমরা পড়ি আসলে কি এটা বিচ্ছিন্ন কিনা। বাট, কিন্তু, দেখুন বাটকে আমরা এখানে ব্যবহার করেছি কিন্তু অর্থ দিতে, অনেকটা কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন হিসেবে। বাট মানে এই যে বাক্যটা আছে না, এই বাক্যটার বিপরীত সেন্স দেওয়ার জন্য, বাট behind every AI generated response, প্রত্যেকটি এই যে এআই তৈরিকৃত রেসপন্স বা সাড়া, আমরা সাড়া বলি আর কি, সেটাকে রেসপন্স, এটার পিছনে লাইজ রয়েছে,
কেউ বলতে পারেন, আচ্ছা এই পাথটা আনডাউটেডলি একটা আমরা বলতে পারি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ, বাট প্রিপোজিশনাল ফ্রেজ, ইজ ইট পসিবল টু মেক ইট অ্যাজ সাবজেক্ট? এটাকে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা সম্ভব? দেখুন তো, এই যে বাহাইন্ড থেকে শুরু হয়েছে, এটার মানেটা হলো এই এআই তৈরিকৃত। আবার দেখুন এখানে আবার কি ব্যবহার হয়েছে, এআই জেনারেটেড, মানে এআই দ্বারা তৈরিকৃত। এগুলোকে বলা হয়, আমরা বলে থাকি কম্পাউন্ড অ্যাডজেক্টিভ। এখন কম্পাউন্ড অ্যাডজেক্টিভ কিভাবে তৈরি হয় এইটা কিন্তু বুঝতে হলে আমার পূর্ববর্তী ক্লাস দেখতে হবে, বা যদি কারো সময় সুযোগ থাকে আমার কোর্সে ভর্তি হতে হবে। এখন কেউ বলতে পারে, হাই রে, মানুষ শুধু কোর্স কোর্স করে। আচ্ছা, আমি ফ্রিতেই দিচ্ছি, আমার ভিডিওগুলো যারা দেখেন তারা ভালোই জানেন, অবশ্য বাকিটা আর বলতে হবে না। দেখুন, এআই জেনারেটেড, এআই দ্বারা তৈরিকৃত রেসপন্স সারা, এর পিছনে স্বাভাবিক অর্থেই রয়েছে লাইস। এই লাইস কোথা থেকে আসলো, আসুন একটু বিশ্লেষণ করি। সাধারণত এই লাইসটা হচ্ছে ওই যে আমরা লাই বলি না, এলিআই লাই, এই লাই। আশ্চর্যজনক ভাবে এই লাইয়ের অনেকগুলো অর্থ। আপনি যদি লাই টু বলেন, যেমন ধরুন লাই টু, তখন হয়ে যাবে মিথ্যা বলা অর্থে। আচ্ছা, আবারও শুধু লাই যদি বলেন, তাহলে অর্থটা, মানে যদি আপনি বলতে চান লাই, তাহলে আপনি বলতে পারেন যে ঘুমানো অর্থে। মানে হয় না যে ওই যে আমরা ঘুমানো বলি, ঘুমানো অর্থে, মানে ঘুমানো বলতে শুয়ে, শোয়া অর্থে আর কি, যেমন আহ এরপরে এই লাইয়ের আর একটা অর্থ হচ্ছে রয়েছে অর্থ দেয়, রয়েছে। আশ্চর্যজনক ভাবে অ্যাকশন ভার্বের অন্তর্ভুক্ত হয়ে এই লাই অনেক সময় আমরা লক্ষ্য করি লিঙ্কিং ভার্বের মতো করে, মানে এটার পরে সে অ্যাডজেক্টিভও নিতে পারে, যদিও এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাউন ফ্রেজকে নিয়েছে। আচ্ছা, তার মানে এখানে অর্থটা দিচ্ছে লাইজ রয়েছে। লক্ষ্য করুন, দুর্দান্ত একটি ব্যাপার, যে প্রত্যেকটি এআই তৈরিকৃত সারার পিছনে রয়েছে a vast physical infrastructure, একটা বৃহৎ বড় ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার। তার মানে কি, আমরা ওই যে দালান কোঠা বিল্ডিং বলি, সেই ব্যাপারটাকে নির্দেশ করা হয়েছে, যে এটা আছে এখানে, রাইট, অফ ডাটা সেন্টার্স। তার মানে ডাটা সেন্টার্স এবং উচ্চ ক্ষমতা সম্পূর্ণ, আমরা যদি আরেকটু পড়ি, হাই পারফরমেন্স প্রফেসর প্রসেসরস, উচ্চ ক্ষমতা সম্পূর্ণ বা উচ্চ ইয়ের কি একটা প্রসেসর রয়েছে, কুলিং সিস্টেম রয়েছে, পাওয়ার গ্রিডস, মানে বিদ্যুৎ ব্যবস্থা রয়েছে, এন্ড দ্যাট, আমরা একটু এই পর্যন্তই দেখি। আচ্ছা দেখুন তো, এই বাক্যটা কেন এইভাবে লেখা হলো? এখন আপনি এই অংশকে কি বলবেন? মূলত আমি একটু বলছি, মূলত এই বাক্যের সাবজেক্ট হলো এইগুলা। বিশ্বাস হচ্ছে না? আচ্ছা, আমি একটু এটাকে পর্যালোচনা করে দিচ্ছি। পুরোটা পড়ার পর বিশ্লেষণ করলে আমার মনে হয় বেস্ট হতো। মানে আপনি বিশ্বাস করবেন যে এইগুলোই হচ্ছে সাবজেক্ট। আমি যদি আপনাকে এনে দেই, এগুলো সাবজেক্ট, এইগুলো একটু পরে আর একটু শেষ করি, যে দ্যাট কনজিউম, যে এইগুলো, তার মানে এই প্রত্যেকটাকে নির্দেশ করা হয়েছে, এইগুলো যা কনজিউম, মানে ব্যয় করে এরকম অর্থে, বা আমরা কি বলতে পারি, খেয়ে নেয়, কেমন, ইনোমাস অ্যামাউন্টস, ইনোমাস মানে বিশাল, ব্যাপক, অনেক, অফ ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার, মানে অনেক ইলেকট্রিসিটি, বিদ্যুৎ এবং ওয়াটার, সেগুলো ব্যয় করে বা শেষ করে, এরকম অর্থে কনজিউম, শেষ করা অর্থে, রাইট। আচ্ছা, আহ, এখন কিভাবে অর্থ দেয় এখান থেকে আপনি অর্থটা দেখে নিতে পারবেন প্লিজ। জাস্ট তার আগে আমি একটু বোঝানোর চেষ্টা করছি এটা আসলে কিভাবে আছে এই বাক্যটা। মূলত আপনি ইনভার্সনের নাম শুনে থাকবেন, এন্ড দিস ইজ কল্ড ইনভার্সন। যখন আমরা লক্ষ্য করি যে ভার্বের পরে সাবজেক্ট, মানে এটা কেমন, আমরা দেয়ার ইজ, আর, দেয়ার হ্যাজ বিন ব্যবহার করি, এন্ড দিস ইজ কল্ড
অ্যান্ড অলসো ইনভার্সন, মানে ভার্বের পরে সাবজেক্ট। এখানে কিন্তু ভার্বের পরে এই হলো সাবজেক্ট। দেখুন আমি জাস্ট একটু সামনে এনে দিচ্ছি, এইখানে বসাই দিচ্ছি, এখানে বসিয়ে তারপরে এক কাজ করতে পারি, এই ভার্বটাকে ঠিক সাবজেক্টের পরে এনে দিচ্ছি, এনে দিলাম। এখন যেহেতু আমরা সাবজেক্ট এইগুলোকে মানে প্রত্যেকটা ব্যাপারই এখানে সাবজেক্ট, ফার্স্ট ফিজিক্যাল হাই পারফরমেন্স প্রসেসর কুলিং সিস্টেম, এটা ওটা, তো তখন আমি এটাকে একটু প্লুরাল করে দিচ্ছে। এখন আমি বললাম যে behind every AI generated response। এখন এটা শুনতে বা বলতে বা বুঝতে আপনার এখন সহজ মনে হতে পারে। দেখুন এখন আমি একটু পড়ি, এই অংশটা একটু বাদ দিই, আমি এখন পড়ি যে প্রত্যেকটি এআই রেসপন্স ছাড়ার পিছনে থাকে, মানে বা আমরা এইভাবে বলতে পারি যে এই যে এটা 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 থাকে কোথায়, এই প্রত্যেকটি এআই জেনারেটেড রেসপন্সের পিছনে। কথা কিন্তু সেই একই। এখন প্রশ্ন হলো, অনেকে বলতে পারেন এইভাবে কেন লেখা হলো, এটা তো ঝামেলাপূর্ণ ব্যাপার। লেখা হওয়ার পেছনে মূল রহস্যটা হলো কি জানেন, এই যে দ্যাট যুক্ত অংশটা আছে না, এই অংশটাকে বোঝাতে। মানে এই যে যে এই যে যে আপনার আহ, মানে আমরা যাকে সাবজেক্ট হিসেবে নিচ্ছি বা যেই ফাংশন গুলোকে সাবজেক্ট হিসেবে মনে করছি, এইগুলোকে নির্দেশ করতে দ্যাট যুক্ত করে অতিরিক্ত একটা তথ্য আছে, এই তথ্যটাকে সংযোজনের জন্য যাতে সুবিধা হয়, ভার্ব ব্যবহার করে যাতে ঝামেলা না হয়, এই জন্য এটা বলতে পারেন যে এইভাবে লেখা হয়েছে। বা আমি আসলে যতটা বিশ্লেষণ করলাম সেটাই যে পারফেক্ট হতে হবে ব্যাপারটা এরকম না। আমরা যদি এই অংশটা এখানেও বসিয়ে দিই, তারপরও কিন্তু অর্থ দিবে। যেমন ধরুন আমি এইখানে বসিয়ে দিলাম, হুম, তারপরে অর্থ দিবে। আমি ধরে নিলাম যে এই অংশটা অতিরিক্ত, কথার কথা, ধরুন আমি এই অংশটাকে অতিরিক্ত হিসেবে এখানে একটু লিখে দিলাম, আলাদা করে লিখে দিলাম, সরি। আচ্ছা, লক্ষ্য করুন, আমি আলাদা করে একটু লিখে দিলাম, এটাকে একটু আলাদা করে ফেললাম। আর আলাদাটা যদি করি ওই যে এম ড্যাশ ব্যবহার করে, সেটা কিন্তু আর পারফেক্ট হয়। আমি এখানে এম ড্যাশ ব্যবহার করে আলাদা করে দিলাম আর। আচ্ছা, এখন দেখুন এটা কিন্তু আলাদা হয়ে আছে, তার মানে এখনো কিন্তু পারফেক্ট। এই বাক্য আর এই বাক্যের মাঝে কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু এইটুক, এখানে ইনভার্সনের মতো করে ব্যবহার হয়েছে, যেটা আমার কাছে মনে হয় বুঝতে আরো সুবিধা। অনেক সময় ব্যয় করেছি এই একটা বাক্যের পিছনে, আমাদের অনেক পড়ে আছে, তারপরেও অনেকে মনে করেন যে এই জাতীয় বিশ্লেষণ আপনার প্রয়োজন আছে, দ্যাট ইজ ওয়াই জাস্ট আই এম টেকিং টাইম এন্ড অলসো কনজিউমিং ইউর টাইম। ওকে, চলো আমরা পরবর্তী দেখার চেষ্টা করি। দ্য আইরনি, আইরনি মিনিং দ্যাট, আমরা সাধারণত আইরনি অফ ফ্যাক্ট কিভাবে ব্যবহার করি? সাধারণত বই পড়ে তো ওই দিকে মানে অনেকটা ইয়া দিতে, যেটাকে বলতে কি ফ্যাক্ট টু ইগনোর, মানে বিষয়টা হলো বা বিপরীত ব্যাপারটা হলো এইটাকে মানে ইগনোর করাটা জটিল, এইরকম অর্থে কঠিন, উপেক্ষা করাটা কঠিন। হেয়ার ইটস ডিফিকাল্ট টু ইগনোর, এখানে কিন্তু ইনফিনিটিভ আকারে ব্যাপার হয়েছে। এট এ টাইম, যখন, দেখুন এট এ টাইম ফ্রেজ হিসেবে আপনি নোট করতে পারেন, এটা এত বেশি মানে এক কথায় আমি বলবো যে এটা এত বেশি প্রয়োজন। এট এ টাইম, যখন, when, যখন, একসাথে, মানে অনেকটা বলতে পারেন আপনি কনজাংশনের মতো করে ব্যবহার হচ্ছে, মানে এমন একটি সময় যখন, হয় না আমি আপনি কথা বলতেছি বা লিখতেছি, আমি বললাম যে এট এ টাইম এন্ড ওয়েন, এমন একটি সময় যখন দ্য ওয়ার্ল্ড ইজ রেসিং, রেসিং টু আবার ব্যবহার হয়েছে, টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস, যখন বিশ্ব, এমন একটি সময় যখন বিশ্ব দৌড়াচ্ছে টু রিডিউস গ্রিন হাউস গ্যাস ইমিশনস, গ্রিন হাউস গ্যাস যে নির্গমন সেটা কমাতে দৌড়াচ্ছে বা তড়িঘড়ি করছে। ঠিক তখন দেখুন, এখানে হচ্ছে বোঝাচ্ছে এমন একটি সময় যখন, আর এই কমায়ের পরে এখানে বাংলায় অর্থটা দিচ্ছে ঠিক তখন, এআই ইজ বিকামিং, এআই হচ্ছে ওয়ান অফ দ্য ফার্স্ট, ও সরি, ফার্স্টেস্ট গ্রোয়িং এনার্জি কনজিউমার্স, সবচেয়ে বর্ধনশীল শক্তি
হয় বা শক্তিকে মানে শক্তিভোক্তা যেটাকে আমরা বলতে পারি যে শক্তিকে ব্যয় করার একেবারে দ্রুত বর্ধনশীল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। Have you got my word? আচ্ছা, এইখানে যে ব্যাপারটা হয়েছে আমি যদি আবার একটু বলি আপনাদের, মূলত আমরা ওই যে বললাম যে ইন্ট্রানজিটিভ ভার্বের সেন্সে রাসেস অথবা রেসিং টু অথবা রাসেস টু, রাস টু অর রেস টু, সেটাই ওখানে ব্যবহার হয়েছে। আমরা শুরুর দিকে দেখিয়েছিলাম ঠিক এই জায়গাটায় রাসেস টু, এটা মতো ভার্বের থার্ড পারসন হিসেবে ব্যবহার হয়েছে সিম্পল বাক্যের অংশ হিসেবে। আর এই জায়গাটায় প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার হয়েছে রেসিং টু রিডিউস। এখানে ইনফিনিটিভ আকারে রিডিউস কমাতে গ্রিন হাউস গ্যাস ইমিশন, একসাথে গ্রিন হাউস গ্যাস ইমিশন নির্গমন কমাতে, ঠিক তখন এআই হয়ে উঠছে বিকামিং, হয়ে ওঠা অর্থে অন অফ দা। অন অফ দা মানে অন্যতম, অন অফ সবসময় অন্যতম, তার মানে দ্রুত বর্ধনশীল শক্তি ভোক্তা। আর যারা যারা আছে কনজিউমার যারা আছে তাদের মধ্যে অন্যতম হয়ে উঠছে এই এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দেখুন এই অংশটাও কিন্তু তৈরি হয়েছে সেই কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে। and that is why you have to learn how to make compound adjective oriented phrases। এটা কিন্তু পুরো অংশটা ফ্রেজ, কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভ ফ্রেজ কিভাবে তৈরি করা যায় সেই ব্যাপারে আপনাকে আলাদাভাবে ক্লাসে জেনে নিতে হবে। রাতারাতি বা মুহূর্তের মধ্যে এই ব্যাপারটা শিখে যাওয়াটা সত্যি অনেক কল্পনা। ভয় দেখাচ্ছি না, মানে বলছি এই জাতীয় ব্যাপারগুলো তৈরি করাটা আমাদের একটু সময়ের ব্যাপার, আমাদের একটু সময় দিতে হবে এবং প্র্যাকটিস বজায় রাখতে হবে। আচ্ছা চলুন, আর বেশি পড়বো না, এখান থেকে একটু দেখে আপনাদের জন্য কাজ দিয়ে দিচ্ছি। আর বাকি অংশটা আপনারা একসাথে যখন যারা কোর্সে ভর্তি হবেন, আবারও কোর্সের কথা বলেছে, তারাও পেয়ে যাবেন। আচ্ছা, আজকে এই পর্যন্তই। শুধুমাত্র এইটুকু বলবো যে এই অংশটা ইফ ইট ইজ পসিবল ফর ইউ প্লিজ মেক ইট ইনটু বাংলা।